শুভ সময়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং এটিভি অনলাইন প্ল্যাটফর্মের যৌথ আয়োজন এভারকেয়ার স্বাস্থ্যসঙ্গী এই অনলাইন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাতাশা রাত্রি। Today is World Cancer Day. So our topic will be held on this subject. So at first, I would like to welcome our doctors in our online studio, Dr. Simon Pradeep Pavmani, Dr. Tanvir Ahmed, and Dr. Hasnina Akhtar. They all are working in our Evercare Hospital Chattogram. Dr. Simon Pradeep Pavmani, he is our senior consultant of Medical and Radiation Oncology Department of Evercare Hospital Chattogram. Welcome, sir. And Dr. Tanvir Ahmed, he is attending consultant of Medical and Radiation Oncology Department, Evercare Hospital Chattogram. Welcome, sir. And our ma'am is here, Dr. Hasnina Akhtar. He is also an attending consultant of Medical and Radiation Oncology Department, Evercare Hospital Chattogram. তারা তিনজনই বর্তমানে কর্মরত রয়েছেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে। দর্শকবৃন্দ, আজকে আমাদের যে টপিক ওয়ার্ল্ড ক্যান্সার ডে, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করে যাবেন এবং আশা করছি প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে পারবো। প্রথমেই ম্যামকে অনুরোধ করব আমাদের আজকের যে ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেটার এই বছরের থিমটা নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন প্লিজ। Assalamu alaikum. Thank you, Natasha, for your nice question and organize this nice program. আসলে 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। সারা দেশে 4ঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস বিভিন্নভাবে পালন করা হয়। আসলে এই দিবসের উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেন ক্যান্সার অ্যাওয়ারনেস অফ দ্য ক্যান্সার, আমরা সর্বস্তরের মানুষের মাঝে ক্যান্সার সম্পর্কে আমরা জানাতে পারি, ক্যান্সার লক্ষণগুলা বা ক্যান্সার। আর এবছরের থিমটা হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, অর্থাৎ ক্লোজ দ্য কেয়ার গ্যাপ অর্থাৎ বলতে আমরা এটা বুঝি যে আমরা যেন সর্বস্তরের সকল মানুষ, ধনী গরিবের মাঝে এবং বৃদ্ধ শিশু সকল স্তরের মানুষের মাঝে আমরা ক্যান্সারের চিকিৎসাটা এনশিওর করতে পারি। আমরা একটু সকলেই জানি যে ক্যান্সারের চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী এবং এটা একটু ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্বস্তরের মানুষ ক্যান্সারের চিকিৎসা থেকে একটু বঞ্চিত হয়ে থাকে। তো এই বছরের আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে যাতে আমরা সকল স্তরের মানুষের মাঝে ক্যান্সারের চিকিৎসাটা দিতে পারি আর কি। তারা যেন সকল স্তরের মানুষ ক্যান্সারের চিকিৎসাতে আওতাভুক্ত হতে পারে। এই জন্য আমাদের সকল স্তর, সরকারিভাবে, বেসরকারি উদ্যোগে এবং ব্যক্তিগতভাবে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে এটি সম্ভব যে পসিবল যে সকল সেক্টর এই চিকিৎসা পাবে আর কি। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। দর্শকবৃন্দ, আমরা ইতিমধ্যে ম্যামের কারণে জানতে পারলাম এবছরের মূল প্রতিপাদ্যটা আসলে কি, থিমটা আসলে কি ক্যান্সার দিবসে। ম্যাম, পরবর্তী প্রশ্নটা আপনার কাছেই রাখতে চাই যে আসলে কোন ধরনের ক্যান্সার আসলে বেশি দেখা যায়? আসলে আমাদের দেশে একসময় জরায়ুর মুখে ক্যান্সারটা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমানে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে ব্রেস্ট ক্যান্সার, এবং শুধু আমাদের দেশে না, সারা বিশ্বেই ব্রেস্ট ক্যান্সারটা নারীদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারটা অনেক বেশি। এছাড়াও পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সার, মলদ্বারের ক্যান্সার, এগুলো অনেক আছে বেশি আর কি। থ্যাংক ইউ ম্যাম। তানভীর স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমাদের যে ক্যান্সার গুলো, বিশেষ করে আসলে ক্যান্সারটা যদি অতি দ্রুত আমরা স্ক্রিনিং করে নিতে পারি তাহলে হয়তো এটা ট্রিটমেন্টটা অনেক তাড়াতাড়ি করা সম্ভব হয় এবং ঝুঁকি থেকে আসলে মুক্ত থাকা একটু হলেও সহজ হয়। তো স্ক্রিনিং এর জন্য আমরা কি কি উপায়ে স্ক্রিনিং করতে পারি ক্যান্সার, সেই বিষয়ে একটু জানতে চাই। নাতাশা, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা জানি যে ক্যান্সার যদি আমরা যত আর্লি স্টেজে ধরতে পারবো, তার ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের ফলাফল দুটাই সবচাইতে ভালো দেওয়া সম্ভব হয়। আমরা স্ক্রিনিং করার মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা ক্যান্সারকে অনেক প্রাথমিক অবস্থায় ধরা, সেই রকম প্রাথমিক অবস্থায় ধরা যখনও পেশেন্টের কোনো ওই ক্যান্সারের জন্য সিমটম তৈরি না হয়, সেই লেভেলেই ক্যান্সারটাকে ডিটেকশন করাই স্ক্রিনিং এর মূল কাজ।
আমরা কমন যে ক্যান্সারগুলোকে স্ক্রিনিং এর আওতায় রাখতে পারি তার মধ্যে ১ নম্বরে হচ্ছে মহিলাদের স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, ২ নম্বরে জরায়ু মুখের ক্যান্সার। এই ২ টারই স্ক্রিনিং প্রোগ্রাম সবচাইতে ওয়াইড স্প্রেড এবং এই ২ টার স্ক্রিনিং প্রোগ্রাম এখনো বাংলাদেশে প্রায় অনেকগুলো ইনস্টিটিউশনেই বিদ্যমান। এছাড়াও আমরা কোলন ক্যান্সারের জন্য এবং প্রোস্টেট ক্যান্সারের জন্য কিছু স্ক্রিনিং প্রোগ্রাম আছে। যদিও সেগুলো আমাদের দেশে এখনো সেরকমভাবে পপুলারাইজেশন হয় নাই। তো স্ক্রিনিং প্রোগ্রামে যে জিনিসটা করা হয় আমরা ১ম এ আইডেন্টিফাই করি কিছু হাই রিস্ক গ্রুপকে। মানে যাদের ক্ষেত্রে এই ক্যান্সারটা হওয়ার রিস্ক থাকে। তাদেরকে আমরা কিছু টেস্ট বা হচ্ছে যে ডাক্তাররা কিছু পরীক্ষা করে দেখেন একটা নির্দিষ্ট সময় অন্তর, অন্তর যাতে আমরা ওই ক্যান্সারটাকে অনেক প্রাথমিক অবস্থায় ধরতে পারি। যেমন কোনো মহিলাদেরকে ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে স্ক্রিনিং প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যদি তার বয়সের ২৫ এর পর থেকে যদি আমরা তাদেরকে প্রতি ৩ বছর পর, পর স্ক্রিনিং প্রোগ্রামে আনেই, বিশেষ করে তাদেরকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এবং অ্যাওয়ারনেস গুলা করতে দেই। অথবা যদি আমরা জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে আমরা যেমন ভায়া টেস্ট আছে, পেপ স্মিয়ার আছে সেগুলোর মাধ্যমে যদি আমরা স্ক্রিনিং এর মধ্যে রাখি তাইলে কিন্তু খুব আ আর্লি অবস্থাতেই কিন্তু ক্যান্সারটাকে ডিটেকশন করা সম্ভব। এবং যখন আমরা আর্লি অবস্থায় ক্যান্সারটাকে ডিটেকশন করতে পারবো, ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের ফলাফল দুটাই ভালো আসবে। জি। থ্যাংক ইউ সো মাচ স্যার। অ্যাকচুয়ালি স্যারের কথা ধরেই বলতে চাই দর্শকবৃন্দ, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ক্যান্সারের এই যে স্যার যে বললেন একদম আর্লি স্টেজে যদি স্ক্রিনিং এর মাধ্যমে আমরা এটা ডিটেক্ট করতে পারি, আই হোপ যে আমাদের আসলে ট্রিটমেন্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করলে অনেক পেশেন্টই আসলে এই যে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ সেইখানে যাওয়ার আগেই অনেকটা রিকভার করার সুযোগ পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ তানভীর স্যার। At this moment, I would like to request Dr. Simon Pradeep Pavmani to brief about our like cancer management in our country. Sir, please. Yeah, thank you for the question. So I think every time a patient is diagnosed with cancer, the patient has to have a staging done, and we need to look at the biopsy report. So staging would mean, is it in one particular area, or has it spread? Has it spread to lymph nodes? So treatment is based on the stage, and based on the biopsy also we need to look at some special tests to see what sort of treatment will be the best. And depending on what site the cancer is from, we have various modalities or treatment types which can be done. So the three major divisions or categories of treatment are surgery, then we have radiation, and then we have systemic therapy, which can be chemotherapy, immunotherapy, monoclonal antibodies, targeted therapy. So everything is basically a combination, and ideal situation would be if a team of oncologists look at the patient, make a treatment plan, and then the treatment proceeds. That will be the best thing. As Dr. Tanvir had said, early stage cancers, we have a high chance of cure. But as a patient progresses or a cancer has spread, our options are limited. But however, we have hope that with newer emerging treatment modalities, we have seen some cancers which we can control for a long time, which I have seen within my own career, where newer treatment technologies and agents have made a big difference to the survival of the patient. So again, multidisciplinary approach, team of doctors, and when you have all the tests, best diagnosis and management plan made will give the best option, treatment option for the patient. Thank you so much, sir. As sir discussed about the care management in our country, cancer management. So actually, it's very amazing to listen that we have all the treatment available in every stage. Sir discussed about the stages. And দর্শকবৃন্দ আমি একটু সহজ করে স্যারের কথাটা একটু বলে নিতে চাই। স্যার কিন্তু বলে গেলেন যে প্রত্যেকটা স্টেজের জন্যই আসলে আলাদা আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে এবং আমাদের বর্তমানে আমাদের দেশে আসলে প্রতিটি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় রয়েছে ক্যান্সারের যে ট্রিটমেন্ট রয়েছে সেগুলো অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে।
শুধুমাত্র আপনাকে স্টেজ অনুসারে আপনি কোন স্টেজে রয়েছেন সেই অনুসারে আপনাকে চিকিৎসা প্রদান করা হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার ম্যামের কাছে একটু ফিরে আসতে চাই। হাসিনা ম্যাম আপনার কাছে একটু পরবর্তীতে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। স্যার আমাদেরকে ক্যান্সার ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ধারণা দিলেন। আ যদিও আসলে সবসময় আমরা বিশ্বাস করি প্রিভেনশন ইস দ্য বেস্ট কিউর মেথড অ্যাকচুয়ালি। সো যদি আমরা আগে থেকে প্রতিরোধ করতে পারি সেরকম যদি কিছু থাকে ক্যান্সার প্রতিরোধের উপায়গুলো যদি আমাদেরকে একটু বলতেন। ক্যান্সার প্রতিরোধের উপায় যদি বলতে হয় তাহলে হচ্ছে আমাদের প্রিভেনশন যদি আমরা করতে চাই তাহলে ডক্টর তানভীর যেটা বলেছেন যে আর্লি ডায়াগনোসিস করতে হবে, যেটা হচ্ছে সম্ভব যেসব ডিজিজগুলোতে স্ক্রিনিং আছে, যেমন ব্রেস্টের, সার্ভাইকাল ক্যান্সার। সো এই যে স্ক্রিনিং এর আওতায় যদি আমরা সকলে আসতে পারি তাহলে আমরা খুবই আর্লি ডায়াগনোসিস করতে পারবো। এটা একটা ইস্যু। আর তাছাড়া যেগুলো আছে যে রিস্ক ফ্যাক্টর গুলো বা যে ঝুঁকিগুলা যদি আমরা কমিয়ে ফেলতে পারি, যেমন ধূমপান, যেমন লাং ক্যান্সারের ক্ষেত্রে বা অনেক ক্যান্সারের ক্ষেত্রেই ধূমপান কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। যদি আমরা ধূমপানটা বর্জন করতে পারি তাহলে কিন্তু আমরা ঝুঁকির হার কমে যাচ্ছে। এছাড়া আরো কিছু ফ্যাক্টর আছে পাশাপাশি, যেমন মুখ গহ্বরের ক্যান্সার, যে একটা ধূমপান বা তামাক আমাদের দেশে একটা, এগুলো যদি আমরা এই হ্যাবিট গুলো যদি আমরা চেঞ্জ করতে পারি, অথবা অনেক অধিকাংশ ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কিন্তু ওজন বৃদ্ধি হওয়া একটা ব্যাপার আছে। তো যদি আমরা ওজনটাকে কমিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ঝুঁকিটা কমে যাচ্ছে আমাদের। এছাড়াও আছে, যদি আমরা রেগুলার নিয়মিত যদি ফিজিক্যাল এক্সারসাইজ করি তাহলে আমাদের কিন্তু ঝুঁকির হারটা একটু কমে যায়। এছাড়া তো কিছু ফুড হ্যাবিট আছে, যদি আমরা জাঙ্ক ফুড, তারপর কিছু অ্যালকোহল, এগুলো যদি আমরা অ্যাভয়েড করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের অনেকটাই ঝুঁকির হার কমে যায়। এবং নিয়মিত যদি আমাদের স্ক্রিনিং আওতায় আমরা আসতে পারি তাহলেও ঝুঁকির হার অনেকটা কমে যায়। এছাড়াও কিছু আছে, যেমন শাকসবজি, মানে ফ্রুটস, হ্যাঁ, সবুজ শাকসবজি, এগুলোকে আমরা যদি আমাদের ফুড হ্যাবিটের মধ্যে রেগুলার কিছু সবুজ শাকসবজি, রেগুলার কিছু ফ্রুটস, এগুলো যদি আমরা রেগুলার ফুডের মধ্যে আমরা হ্যাবিটের মধ্যে যদি আনি তাহলে কিন্তু আমাদের অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আসে, থাকে এটার ভিতরে। যে খাবারগুলো খেলে, এটা কিন্তু আমরা যদি রেগুলার এগুলো একটু আমরা ফুড হ্যাবিটে আনি তাহলেও কিন্তু আমাদের অনেক ক্যান্সারের ঝুঁকির হার কমে যায়। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যাম আসলে খুব সুন্দর করে আলোচনা করে গেলেন যে কিভাবে আমরা আসলে একটু লাইফে যদি কিছু স্কেডিউল মেইনটেইন করতে পারি, কিছু নিয়ম আমাদের জীবনে আনতে পারি, তাহলে খুব সহজেই আসলে আমরা ক্যান্সার থেকে হয়তোবা একটু হলেও প্রতিরোধ করে থাকতে পারবো, হয়তোবা ঝুঁকিগুলো এড়িয়ে চলতে পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যামকে। তানভীর স্যারের কাছে একটু আসতে চাই। তানভীর স্যার, ক্যান্সারের যে মৃত্যু হার এখন আসলে ওটা কেমন একটু জানতে চাই, এবং এটা প্রতিরোধে আমরা আরো কি কোনো মেডিকেল টার্মে আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি কিনা, বা মেডিকেল প্ল্যাটফর্ম গুলো আসলে কি করছে সে ব্যাপারে একটু জানতে চাই। হ্যালো। জি। প্রথম কথা হচ্ছে যে ক্যান্সারের মৃত্যু এবং মৃত্যু হার, দেখেন ক্যান্সারের আউটকাম বা ফলাফল বলতে আমরা যে জিনিসটা বুঝে থাকি সেই জিনিসটা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে কয়েকটা ফ্যাক্টরের উপরে। এক হচ্ছে এইটা শরীরের কোন জায়গার ক্যান্সার, এটা হিস্টোপ্যাথোলজিক্যালি কোন টাইপের ক্যান্সার, এবং এটা কোন স্টেজে আমাদের কাছে ধরা পড়ছে সেটার উপর নির্ভর করে। তো আমরা ক্যান্সারের ক্ষেত্রে এই যে ক্যান্সারের যে কমপ্লিকেশনস গুলা, মানে ক্যান্সারের মৃত্যু হার এবং ক্যান্সার রিলেটেড কমপ্লিকেশন, যেটাকে আমরা বলে থাকি ক্যান্সারের মরবিডিটি এন্ড মর্টালিটি, এগুলা কিন্তু কমানোর জন্য আমরা কিছু স্টেপস আমরা নিতে পারি। প্রথম স্টেপ যেটা আমরা অনেকবারই আলোচনা করতেছি সেটা হচ্ছে, বা আজকের দিবসের যে মূল বিষয়টা, সবার মধ্যে যে ক্যান্সার সম্পর্কে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, সে জিনিসটা। একজন মানুষ যখন ক্যান্সার সম্পর্কে জানবে যে এই জিনিসটা কি, এই ক্যান্সার হলে সাধারণত কি ধরনের সিমটমস দেখা দেয়, বা আমি কোন ধরনের ক্যান্সারের প্রতি আমার রিস্কটা বেশি আছে, এই ক্যান্সারের হলে আমার কি কি সিমটমস থাকবে, আর্লি অবস্থায় ধরার জন্য কি কি স্ক্রিনিং মেথড আছে, ক্যান্সার থেকে নিজেকে বাঁচার উপায় কি, বা এইসব কমন জিনিসগুলো যখন জানা থাকবে তখনই কিন্তু মানুষ আগ্রহী হবে যে এই ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে ঢোকার, বা তার ফ্যামিলি মেম্বার কারো যদি কোনো রিস্ক গ্রুপে থাকে তারা কিন্তু তাদের ব্যাপারে অনেক যত্নশীল হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ক্যান্সার স্ক্রিনিং, আমরা যদি এর আগেও আমি যেটা বলে আসছি যে যদি আমরা স্ক্রিনিং প্রোগ্রামে রাখতে পারি মানুষদেরকে, তাইলে কিন্তু আমরা খুব আর্লি অবস্থায় ধরতে পারি, ফলে আউটকামটা আরো বেটার দিতে পারি।
3 নাম্বার যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, আমরা জানি আমাদের ওয়ার্ল্ড ক্যান্সার ডে তার যে মূল থিমটা এইটা গত 2022 সাল থেকে 2024 সালের জন্য সেট করা হয়েছে হচ্ছে যে ক্লোজিং দ্য ক্যান্সার গ্যাপ, মানে ট্রিটমেন্টের ভিতরে যে গ্যাপটা সেটা কমানো। এবং তারা কিন্তু এই 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত কয়েকটা জিনিস ছিল। 2022 সাল ছিল যে আমরা আমাদের এই ক্যান্সারের গ্যাপটা, যে ট্রিটমেন্ট গ্যাপটা আছে, এটা কি কি কারণে হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা। 2023 সাল ছিল হচ্ছে যে ক্যান্সারের জন্য আমাদের ভয়েস রেইজ করা, এবং 2024 সাল হচ্ছে আমাদেরকে যারা ক্ষমতায় আছেন, যারা পলিসি মেকার, তাদের কাছে যাওয়া এবং তাদেরকে বোঝানো যে আমাদের এই ক্যান্সারের গ্যাপটাকে কমানো দরকার। কিভাবে কমানো দরকার, ন্যাশনাল লেভেলে কিভাবে আমাদের ক্যান্সার ম্যানেজমেন্ট, ক্যান্সার অ্যাওয়ারনেস, ক্যান্সার স্ক্রিনিং এই পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করা দরকার, সেগুলোর উপর আমাদেরকে এবার বেশি গুরুত্ব দিতে হবে। কারণ নেশন ওয়াইজ আপনি আমি আমরা হয়তো বা ব্যক্তিগতভাবে আমরা যতটুকু সচেতন হই না কেন, যখন পলিসি মেকাররা বা ন্যাশনাল লেভেলে যখন এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়, ন্যাশনাল লেভেলে যখন এই বিষয়গুলা পলিসিতে ইমপ্লিমেন্ট করা হয়, তখনই কিন্তু আমরা আরো বেটার আউটকাম পাই। কি কিভাবে হতে পারে? আমরা এক হতে পারে যে আমাদের ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম এটাকে ন্যাশনাল লেভেলে পলিসির ভিতরে ঢুকানো, আমাদের স্বাস্থ্যর যে পলিসিগুলো আছে সেইগুলোর ভিতরে সেটাকে ইমপ্লিমেন্ট করা, ক্যান্সার ধরার জন্য যে টেস্টগুলো থাকে বা ডায়াগনস্টিক যেগুলো থাকে সেগুলো যেন মানুষ খুব সহজেই অ্যাক্সেস পায় সেভাবে করা। আপনারা জানেন যে ক্যান্সার ডায়াগনোসিসের জন্য কিছু টেস্ট লাগে, কিছু সফিস্টিকেটেড টেস্ট লাগে, সেগুলো এখন হয়তো বা খুব বড় বড় কিছু কর্পোরেট সেন্টারেই অ্যাভেলেবেল থাকে, কিন্তু ইন জেনারেল কিন্তু সবার কাছে খুব ইজিলি অ্যাক্সেসেবল না। সেগুলোর অ্যাক্সেস কিভাবে বাড়ানো যায় ন্যাশন ওয়াইড, সেই জিনিসের ব্যাপারে পলিসি ক্রিয়েট করা। তারপর হচ্ছে ক্যান্সারের ম্যানেজমেন্ট সবসময় মাল্টি ডিসিপ্লিনারি হয়। এখানে সার্জারি, মেডিকেল অনকোলজি, রেডিওথেরাপি সবকিছুই এখানে প্রয়োজন পড়ে। তো এই ফ্যাসিলিটি গুলাকেও নেশন ওয়াইড কিভাবে মানুষের কাছে খুব সহজে অ্যাক্সেসেবল করে দেওয়া, সেগুলো আমাদেরকে ন্যাশনাল পলিসি লেভেলে ইমপ্লিমেন্ট করতে হবে। তাইলেই কিন্তু যখন আমরা এই সবগুলা করতে পারবো, তাইলেই কিন্তু দেখা যাবে যে আমরা আলটিমেটলি যে ক্যান্সারের যে মরবিডিটি বা মর্টালিটি বা ক্যান্সার মৃত্যুর হার যেটাই বলেন না কেন, সেটাকে তখন আমরা কমাতে পারবো। তো এটা আসলে একজনের করার পিছনে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই ক্ষেত্রে আগাতে হবে। অসংখ্য ধন্যবাদ তানভীর স্যারকে। স্যার আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে গেলেন। আলোচনাটা আসলে আমাদের আজকে যে মূল লক্ষ্য, মূল ইন্টেনশন, যে আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, আমাদের এই অনুষ্ঠানের দ্বারা যদি একটু হলেও অ্যাওয়ারনেস তৈরি করা যায়, স্যার যেটা বলেন এটা আসলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হবে। আশা করছি আমাদের এই আজকের ওয়ার্ল্ড ক্যান্সার ডে যে এবারের মূল লক্ষ্য, মূল থিম, সেটা অনেক সুন্দরভাবে পালন হবে এবং পরবর্তী বছর আসতে আসতে আমাদের মৃত্যু হার আরো কমে যাবে এবং আমরা আরো বেশি সচেতনতার সাথে আমাদের জীবনযাপন করব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমি একটু অনুরোধ করবো ডাক্তার সামান প্রদীপ পাবমানিকে। স্যার, I would like to request you to discuss about the prognosis of care management and say something our today's generation, actually our young generation, how they can help to maintain a healthy lifestyle and prevent the cancer. So please, sir, say something about cancer management and prognosis of cancer management. Yeah, so I think prognosis, again, as I think my colleagues have described, depends on what stage and what disease it is. So one thing we should remember is we have the cancer and the stage, but we also have to look at the patient. So if it's a young patient, you have somebody who can tolerate treatment, and we can give treatment which we call as toxic, or which we call as a strong treatment, and that the patient can tolerate. But if it's somebody is elderly, we probably cannot offer the same management to an elderly patient who has other diseases which can impact the treatment. So again, we have to look at the patient and the cancer, the stage, and of course early stage where we can treat, we have a higher chance of getting cure. But in a later stage, again, like I said, we can control, we can try to cure, but the chances come down. But however, we need to realize that every treatment has side effects. So
as cancer specialists, we also have to keep a track of what are the side effects the patient is facing, because the whole idea of cancer care now is not just curing a patient, it is also to give less side effects and give a high quality of life. So I think quality of life is now a focus in all our treatments. So if we have new treatments coming up, even if they have the same outcome for the treatment, do they have lesser side effects? So that is something we need to look at. We need to balance side effects and outcomes as well. And for the young people, I think I need to tell that we are entering an era of personalized medicine where we can look at the genetic makeup of the cancer and decide what treatment will work best. So we have a lot of options now where we can look at the cancer genetic makeup and decide which treatment will work. So the young people, I would say, I think you need to lead a healthy lifestyle. So I think now more and more, at least in our urban populations, we are tending to spend more time on our screens, whether it is a television or mobile screen, and we are not active. So I think we need to stress on a healthy lifestyle where you are exercising every day, you are making sure you keep your weight in check, you're uh, also having outlets which will improve your mental health. So you can go out, socialize rather than just socializing on social media. I'm not saying it is wrong, but I'm here talking on a social media platform which is being used for good. But I think also involve in interpersonal relations which are beyond electronic media and meet people and of course avoid alcohol, drugs. And I think as long as we take care of our bodies will take care of us. And last but not the least, I'd like to stress that if you are interested in cancer treatment, whether you are a doctor or even if you are a science student, there are a lot of avenues we can get into looking for cures. We can work in a lab, look at cures. And if you're a electronic engineer or into those streams, there are a lot of platforms like artificial intelligence which are now coming up to speed up the way we are able to treat and manage cancers. So I think whichever stream you're in of profession, there are ways in which you can engage with cancer treatment and management. Thank you. থ্যাংক ইউ সো মাচ ডক্টরস। আমরা অনুষ্ঠান একদম শেষে চলে এসেছি। দর্শকবৃন্দ আপনাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ। Thank you so much everyone for being with us. And in a nutshell, I would like to say that we have all facilities to cure and treatment to the cancer. It depends on the stages and depends on your age of the patients actually, as doctor said and discussed about the parts and the stages for management. So we need to maintain the screening part, and if detect any chance of cancer, please consult with a specialist of our doctors. They will help you. They have so many like experience of that, so don't worry about that. Just maintain a healthy life and be happy. So এখানেই শেষ করছি আজকের মতো। আমাদের পরবর্তী আলোচনায় নতুন কোনো অতিথি নিয়ে থাকবো, নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে। অসংখ্য ধন্যবাদ, বিদায়।